বিসমিল্লাহির রহমানির রহিম। 2021 শিক্ষাবর্ষে ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত শ্রেণী কার্যক্রমে ষষ্ঠ শ্রেণী সুপ্রিয় ক্ষুদে শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমরা জানো, দীর্ঘ প্রায় 1 বছর ধরে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার লক্ষ্যে বিদ্যালয়ের নিয়মিত শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে। তবে আশা করছি অতি শীঘ্রই সকল স্বাস্থ্যবিধি অনুসরণ করে তোমাদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ আবার মুখর হয়ে উঠবে। আজ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা যারা তোমরা সবাই আমার সাথে রয়েছো, উপস্থিত রয়েছো, তাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। তাহলে চলো আজকে আমরা আমাদের শ্রেণী কার্যক্রম বা পাঠদানে চলে যাই। আমাদের আজকে যেহেতু এই বিষয়ে প্রথম ক্লাস, তাই আমরা শুরু থেকেই চেষ্টা করব শুরু থেকেই পাঠদান করার জন্য, সিলেবাসের শুরু থেকেই। তাহলে আমাদের আজকে সিলেবাসে প্রথমেই রয়েছে প্রথম অধ্যায় বাংলাদেশের ইতিহাস। আশা করছি তোমাদের সবার সামনে বই আছে, তোমরা সবাই বই খুলো মেয়েরা। তাহলে বাংলাদেশের ইতিহাস শুরু হয়েছে কখন? তোমরা নিশ্চয়ই জানো, তোমরা ক্লাস 5-এও পড়েছো। বাংলাদেশের ইতিহাস মানে শুরু হবে সেই কখন থেকে? মুক্তিযুদ্ধের পরে আমাদের বিজয় অর্জন, বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা, তাই না? সেখান থেকেই মূলত আমাদের বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস শুরু। তবে এর কিছু পটভূমিও রয়েছে, এর আগে কেন আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। তাহলে আমাদের আজকের পাঠদানের বিষয় হচ্ছে 5, 1 ও 2 বাংলাদেশের মুক্তিযুদ্ধ। ঠিক আছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ। তোমাদের একটু সুবিধার জন্য, তোমাদের সুবিধার্থে আমি কিছু স্লাইডে কিছু পয়েন্ট বা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছি, মেয়েরা তোমরা ভালো করে দেখো। বাংলাদেশ তৃতীয় বিশ্বের প্রথম দেশ, যে দেশ সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে। আর এই মুক্তিযুদ্ধের প্রধান কারণ ছিল বাঙালির অধিকার প্রতিষ্ঠা করা। ঠিক আছে, এখন মুক্তিযুদ্ধ কি? সাধারণ অর্থে মুক্তিযুদ্ধ হচ্ছে মুক্তির জন্য যে যুদ্ধ, স্বাধীনতার জন্য যে যুদ্ধ। বাঙালি ঐক্যবদ্ধভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে, তাই বাংলাদেশের মুক্তিযুদ্ধ। হয়েছে মেয়েরা, বাঙালিরা ঐক্যবদ্ধভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে, তাই মুক্তিযুদ্ধ। তারপরে চলে যাই আমরা মুক্তিযুদ্ধের পটভূমি। এই যে মুক্তিযুদ্ধ, আমাদের সাধারণ জনগণ, শ্রমিক, কৃষক, শিক্ষক, সাংবাদিক, সেনাবাহিনী, পুলিশ, এপিআর সদস্য সবাই একত্রিত, সারা দেশের মানুষ একত্রিত হয়ে একতাবদ্ধ হয়ে যে মুক্তিযুদ্ধ করেছিল, সেই মুক্তিযুদ্ধের পেছনে ইতিহাসটা কি? সেই মুক্তিযুদ্ধ কেন হয়েছিল, অর্থাৎ মুক্তিযুদ্ধের কারণগুলো কি কি? মুক্তিযুদ্ধের পটভূমি আলোচনা করা তোমাদের বইয়ে আছে, তোমরা পাবে, পড়ে নিতে পারবে। তবে তোমাদের সুবিধার জন্য আমি কতগুলো তথ্য পয়েন্ট আকারে দিয়েছি, পয়েন্ট না ঠিক, কতগুলো তথ্য দিয়েছি। এগুলো দেখলে, এগুলো পড়লেই তোমরা মুক্তিযুদ্ধের পটভূমি অর্থাৎ মুক্তিযুদ্ধের কারণগুলো সম্পর্কে জানতে পারবে বা লিখতে পারবে, বলতে পারবে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই যে পাঠদানের ফলে শিখন ফল কি কি? শিখন ফল তোমরা কি কি শিখতে পারবে, জানতে পারবে মুক্তিযুদ্ধ কি, বাংলাদেশের মুক্তিযুদ্ধ কি, যেটা আমরা আগেই বলেছি। তারপরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমি বা মুক্তিযুদ্ধের কারণগুলো বর্ণনা ব্যাখ্যা করতে লিখতে পারবে, কারণগুলো বলতে পারবে, এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বলতে পারবে, এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমরা কিভাবে বিজয় লাভ করেছি সে সম্পর্কেও তোমরা বলতে পারবে, ব্যাখ্যা করতে পারবে বা বর্ণনা করতে পারবে।
প্রথমেই আছে মুক্তিযুদ্ধের পটভূমি। দেখো মেয়েরা, প্রথমেই আমি লিখেছি বাংলাদেশের ইতিহাস, দীর্ঘ সময়ের ইতিহাস। সেই 1807 আমরা প্রায় 200 বছর ব্রিটিশরা আমাদের এই ভারতবর্ষকে শাসন করে গেছে। তোমরা পঞ্চম শ্রেণীতে পড়েছো। 1857 সালে সিপাহী বিদ্রোহের মাধ্যমে, বিদ্রোহ বানানটা একটু ভুল এসেছে, তোমরা ঠিক করে নেবে, দয় রফলা ওকার হবে, ওকারটা আসেনি। বিদ্রোহের মাধ্যমে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয়। ব্রিটিশরা ভারতবর্ষ থেকে বিতাড়িত হয়ে যায় কখন, অর্থাৎ ভারতবর্ষ কখন স্বাধীন হয়? 1857 সালে সিপাহী বিদ্রোহের মাধ্যমে। 1947 সালে, এরপরে আবার কিছুদিন যায় ভারতবর্ষ, 1947 সালে ভারত ও পাকিস্তান নামক দুটি রাষ্ট্রের জন্ম হয়। এই ভারতবর্ষটা বিভক্ত হয়ে 1947 সালে কি হলো? ভারত এবং পাকিস্তান নামক দুটি রাষ্ট্রের জন্ম হলো। তাহলে আমরা কি বলতে পারি? পাকিস্তানের জন্ম কখন? 1947 সালে। ভারতের জন্ম কখন? 1947 সালে। পাকিস্তানের দুটি প্রদেশ ছিল বা দুটি অংশ ছিল। একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান, যেটাকে তোমরা জানো, যাকে বলা বর্তমান পাকিস্তান হিসেবে আমরা জানি, ও পূর্ব পাকিস্তান, অর্থাৎ আমরা বর্তমান বাংলাদেশ, আমাদের দেশ মানে বর্তমান বাংলাদেশ। সে সময় দুটি রাষ্ট্রের মধ্যে বর্তমানে ব্যবধান হচ্ছে 1200 মাইল। মাঝখানে কি আছে? মাঝখানে ভারতের কিছুটা অংশ আছে, ভারত আছে। দুটি রাষ্ট্রের মধ্যে ব্যবধান 1200 মাইল। পাকিস্তানের রাজধানী ছিল পশ্চিম পাকিস্তানে। পশ্চিম পাকিস্তানিরা শুরু থেকেই পূর্ব পাকিস্তানি অর্থাৎ বাঙালিদের উপর বৈষম্য, শোষণ ও বঞ্চনা শুরু করে, অর্থাৎ সে 1947 সালে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হবার পর থেকেই তারা কি করলো? আমাদের পূর্ব পাকিস্তানিদের উপর, অর্থাৎ বর্তমান বাংলাদেশিদের ও বাঙালিদের উপরে বাঙালিদের নানাভাবে বৈষম্য করছিল, শোষণ করে যাচ্ছিল এবং বঞ্চনা শুরু করেছিল। এই যে বৈষম্য তারা করেছিল, এই বৈষম্যগুলো বিভিন্ন ক্ষেত্রে, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক সহ সকল ক্ষেত্রে তারা বৈষম্য করতে থাকে। এই বৈষম্যগুলোর ফলে প্রথম তারা আঘাত করে বাঙালিদের সংস্কৃতি অর্থাৎ মাতৃভাষার উপর। তারা প্রথম আঘাতটা করলো সংস্কৃতির উপর। এবং সংস্কৃতি, তোমরা জানো, সংস্কৃতি তো আমাদের অনেক কিছু নেই, আমাদের ভাষা, আমাদের পোশাক, আমাদের খাদ্য, বস্ত্র, সবকিছুই আমাদের সংস্কৃতির মধ্যে পড়ে, তাই না? এই সংস্কৃতির মধ্যে তারা প্রথম আঘাত করলো বাঙালিদের মাতৃভাষার উপর। তোমরা জানো যে মাতৃভাষার আঘাত করার ফলে বাঙালিরা একতাবদ্ধ হয়ে শেষ পর্যন্ত প্রতিবাদী হয় এবং আন্দোলনে মুখর হয়ে ওঠে, এবং আন্দোলন করে তারা 1952 সালে বাঙালিরা মাতৃভাষাকে সমুন্নত রাখে, রক্ষা করে, মাতৃভাষাকে রক্ষা করে। যার ফলে আজ আমরা বাংলা ভাষাভাষী মানুষ, আমরা বাংলা ভাষায় মনের ভাষা ব্যক্ত করতে পারি, আমাদের সমস্ত কথা বা সবকিছুই আমরা ব্যক্ত করতে পারছি বাংলা ভাষায়, তাই না? আচ্ছা, তারপরে আরো কিছু তথ্য আছে, দেখো। এই গেল 1952 সালের ভাষা আন্দোলন। এবং এই 1952 কথা বলে রাখি, 1952 সালের ভাষা আন্দোলনের মাধ্যমেই কিন্তু বাঙালিরা একতাবদ্ধ হতে শিখলো। তাদের মধ্যে জাতীয় ঐক্য, তাদের মধ্যে অর্থাৎ একতাবদ্ধ হওয়ার মনোভাব, জাতীয় চেতনা বা জাতীয় ঐক্য, সবাই একসাথে যখন কাজ করে কোনো আন্দোলন বা কোনো সংগ্রাম বা কোনো উদ্দেশ্য নিয়ে সামনে এগিয়ে যায়, তখন তাকে বলে একতাবদ্ধ হওয়া বা জাতীয় ঐক্য। ঠিক আছে? এই জাতীয় ঐক্যের ফলে বাঙালিরা আস্তে আস্তে কি করলো? এক সময়ে, এরপরে আরো অনেকদিন যেতে থাকে, কিন্তু পুরো পাকিস্তান পিছিয়ে পড়তে থাকে। যার ফলে 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রণীত 6 দফা পূর্ব পাকিস্তানের জনগণের অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক সহ সকল অধিকারের কথা তুলে ধরে। অর্থাৎ শেখ মুজিবুর রহমান এখানে একজন নেতৃত্ব ছিলেন, যিনি ব্রিটিশ আমল থেকেই নেতৃত্ব দিয়ে আসছিলেন বাঙালিদের পক্ষে বা দেশের, ভারতবর্ষের পক্ষে, তারপরেও বাঙালিদের পক্ষে তিনি জাতীয় নেতৃত্ব দিয়ে আসছিলেন। তিনি 1966 সালে যখন দেখলেন যে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানিদের উপরে ভীষণভাবে শোষণ করছে, পূর্ব পাকিস্তানিদের বঞ্চনা করছে, তাদেরকে বঞ্চিত করছে, বিভিন্ন ক্ষেত্রে শোষণ করছে, তখন তিনি কি করলেন? 1966 সালে
6 দফা অর্থাৎ 6টা দাবি বা একটা 6 দফা নামে একটা কর্মসূচি তিনি প্রণয়ন করলেন। পূর্ব পাকিস্তান সেই কর্মসূচিতে কি ছিল? সেই কর্মসূচিতে পূর্ব পাকিস্তানের জনগণের সকল অধিকারের কথা তিনি তুলে ধরেন। এতে এই কর্মসূচিতে বা এই 6 দফা দাবিতে প্রত্যক্ষভাবে স্বাধীনতার কথা বলা না হলেও বাঙালিদের স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে। যে দাবিগুলো ছিল সেখানে বাঙালিদের অর্থনৈতিক বঞ্চনা থেকে রক্ষা, অর্থনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, সামরিক ক্ষেত্রে, সকল ক্ষেত্রে বাঙালিদের যাতে বঞ্চনার শিকার না হয় সেই কারণে সেই জন্য তিনি 6টা দাবি সেই 6 দফা দাবিতেই উঠে এসেছিল। যার ফলে বাঙালিরা কি করলো? স্বাধীনতার মন্ত্রে এই দাবিগুলো, এই দফাগুলো বা দেখে এই কর্মসূচির মাধ্যমে তারা আরো ঐক্যবদ্ধ হতে শুরু করলো, আর তারা পাকিস্তানি সরকারের প্রতি তাদের আক্রোশ আরো বেড়ে গেল। ঠিক আছে। এরপরে 1970 সাধারণ নির্বাচন, এই নির্বাচনটা আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছিল। আওয়ামী লীগ কি করলো? নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল। নিরঙ্কুশ অর্থাৎ অনেক বেশি, যতগুলো আসন থাকে তার মধ্যে বেশিরভাগ আসনই আওয়ামী লীগ পেয়েছিল। সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বিজয়ী হলেও সামরিক সরকার, ওই সময় পশ্চিম পাকিস্তানের সামরিক সরকার এই দায়িত্ব প্রদানে, তাকে দায়িত্ব প্রদানে, এই যে আওয়ামী লীগকে দায়িত্ব প্রদান করবে, এই দায়িত্ব প্রদানে তারা গড়িমসি করতে শুরু করে। অর্থাৎ তারা বিভিন্ন রকমের ছল চাতুরি আশ্রয় নিল যাতে কোনো মতেই তারা আওয়ামী লীগ ক্ষমতাসীন হতে না পারে। ঠিক আছে। এই যে বিভিন্ন কারণগুলো, এই বিভিন্ন একটার পর কারণে বাঙালি আস্তে আস্তে দেয়ালে পিঠ ঠেকে যায়। বাঙালি দেখতে পেল যে তাদের বিভিন্ন ক্ষেত্রেই তাদেরকে শোষণ করছে, বঞ্চনা করছে, নিপীড়ন করছে। এর ফলে যখন 1970 সালে নির্বাচনে যখন কি হলো, আওয়ামী লীগকে সামরিক সরকার, পাকিস্তানি সরকার যখন তাদের ক্ষমতা প্রদান করলো না, তখন সেই 7ই মার্চ রেসকোর্স ময়দান বর্তমানে কোথায়? বর্তমান হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। তোমরা অনেকেই ঢাকায় বেড়াতে যাও, সোহরাওয়ার্দী উদ্যান দেখতে পাবে। সেটাই ছিল তৎকালীন রেসকোর্স ময়দান। 7ই মার্চ রেসকোর্স ময়দানে দেয়া বঙ্গবন্ধুর কালজয়ী বক্তব্য, রেসকোর্স ময়দানে তখন বঙ্গবন্ধু লক্ষ লক্ষ জনতার উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণকে বলা হয় কালজয়ী বক্তব্য। এই কালজয়ী বক্তব্য বাঙালিকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে। তিনি সরাসরি সেখানে বাঙালিকে স্বাধীনতা আন্দোলনে উদ্বুদ্ধ করেছিলেন, তাদেরকে আহ্বান করেছিলেন, তোমাদের কাছে যার কাছে যা আছে তা নিয়ে তোমরা কি ঝাঁপিয়ে পড়ো, তোমরা তোমাদের স্বাধীনতা, তোমরা তোমাদের অধিকার আদায় করো। ঠিক আছে। তাহলে এই 7ই মার্চে রেসকোর্স ময়দানে দেয়া বঙ্গবন্ধুর কালজয়ী বক্তব্য বাঙালিকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে, যার ফলশ্রুতিতে পুলিশ, ইপিআর সদস্য, সেনাবাহিনী, রাজনীতিবিদ, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা সহ সকলে আপোষহীন অবস্থানে শুরু হয় মুক্তিযুদ্ধ। অর্থাৎ তাদের সকলের একটাই লক্ষ্য ছিল, সেই লক্ষ্যটা হলো পশ্চিম পাকিস্তানের অধীনতা থেকে মুক্তি লাভ করে তার নিজেদের স্বাধীনতা ছিনিয়ে আনা। প্রত্যেকের একটাই উদ্দেশ্য ছিল এবং উদ্দেশ্যকে সামনে রেখেই তারা যে যার মতো করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। ঠিক আছে মেয়েরা, তাহলে এটা হচ্ছে মুক্তিযুদ্ধের পটভূমি। অর্থাৎ তোমাদের যদি প্রশ্ন আসে মুক্তিযুদ্ধের পটভূমি বা মুক্তিযুদ্ধ কি কি কারণে সংঘটিত হয়েছিল, আশা করি তোমরা লিখতে পারবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি পাকিস্তানি হানাদার বাহিনীর হত্যাযজ্ঞ ও আমাদের বিজয়। মুক্তিযুদ্ধ তো শুরু হলো, মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পরে কি করে আমরা বিজয় লাভ করলাম, তাই না? মুক্তিযুদ্ধ এতক্ষণ আমরা জানলাম মুক্তিযুদ্ধ কি কি কারণে হয়েছিল। এখন হচ্ছে মুক্তিযুদ্ধের ঘটনা, মুক্তিযুদ্ধ আমরা কেন কিভাবে বিজয় লাভ করেছিলাম। 1971 সালের 25শে মার্চ, মেয়েরা দেখো, 1971 সালের 25শে মার্চ গভীর রাতে পাকিস্তানি সৈন্যরা এদেশের ঘুমন্ত মানুষের উপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়, যা ইতিহাসে অপারেশন সার্চলাইট নামে পরিচিত। অপারেশন সার্চলাইট তোমরা পঞ্চম শ্রেণীতে পড়েছো, আমার যতটুকু মনে আছে, আমার মনে হয়। অপারেশন সার্চলাইট তাহলে কি? ওই যে 1971 সালে হঠাৎ করে 25শে মার্চ গভীর রাতে পাকিস্তানি হানাদার বাহিনী কি করলো, তখন
বাঙালিরা ঘুমন্ত অবস্থায় ছিল, যদি গভীর রাত, নিরস্ত্র বাঙালিদের উপরে অতর্কিত হামলা চালিয়েছিল, তাই না? তারা ট্যাঙ্ক বহর সহ, অস্ত্র সহ তারা কি করলো, বাঙালিদের উপরে আক্রমণ চালাবে। এই যে আক্রমণ চালালো, সেই আক্রমণটাই ইতিহাসে অপারেশন সার্চলাইট নামে পরিচিত, এবং অনেক অনেক মানুষকে তারা, বাঙালিদের অনেক বাঙালি তখন সেদিন শহীদ হয়েছিল, অনেককে তারা মেরে ফেলেছিল। 25শে মার্চ মধ্যরাত, তখন এই যে এই ঘটনা হলো অপারেশন সার্চলাইটের পরিপ্রেক্ষিতে, তাৎক্ষণিকভাবে 25শে মার্চ মধ্যরাত শেষে, যেটাকে বলা হয় 26শে মার্চ প্রথম প্রহরে। বুঝতে পেরেছো তোমরা? 25শে মার্চ মধ্যরাত প্রায় শেষ এবং 26শে মার্চের প্রথম প্রহর শুরু হলো। প্রথম প্রহরে তখন জাতির পিতা, আমাদের জাতীয় নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। তখন কি করলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন, এবং স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরিপ্রেক্ষিতে ওনাকে তখন কি করা হলো, গ্রেফতার করা হলো, ওনাকে গ্রেফতার করা হলো। তখন ওনার এই স্বাধীনতা ঘোষণা পাওয়ার সাথে সাথে বাঙালি পুলিশ, ইপিআর সদস্য, সেনা ও জনতার মধ্যে তোমরা জানো সেখানে শিক্ষক ছিলেন, পুলিশ শিক্ষক ছিলেন, সাংবাদিক ছিলেন, ডাক্তার ছিলেন, ইঞ্জিনিয়ার ছিলেন, তারপর অনেক ছাত্ররা ছিলেন, অনেক নারী ছিলেন, হ্যাঁ, এমনকি ছোট ছোট অনেকে 11-12 বছর, 13-14 বছর ছেলেরাও ছিল, বিভিন্ন যারা যেভাবে পেরেছে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। তাহলে সমস্ত সকলেই মিলে দ্রুত সংগঠিত হয়ে মুক্তিযুদ্ধ শুরু করে। আওয়ামী লীগের নেতৃত্বে প্রবাসী বাংলাদেশ সরকার বা মুজিবনগর সরকার গঠিত হয়। খুব ইম্পর্টেন্ট এটা, যে মুজিবনগর সরকার, বা তোমাদের বইয়ে আছে প্রবাসী বাংলাদেশ সরকার। তখন এই তাৎক্ষণিকভাবে 10ই এপ্রিল 1971 সালে 10ই এপ্রিল এই সরকার গঠিত হয়, এবং 17ই এপ্রিল তোমরা জানো মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলা গ্রামে কি হয়েছিল, তারা শপথ গ্রহণ করেছিলেন। আচ্ছা, শপথ গ্রহণ করেছিলেন এই মুজিবনগর সরকার। এই সরকার কেন গঠিত হয়েছিলেন? এই সরকার গঠিত হয়েছিলেন মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা করার জন্য। প্রথমত মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা করার জন্য, দ্বিতীয়ত সবাইকে এক সূত্রে সুসংহত করার জন্য, এবং মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠনের লক্ষ্যে। তখন বাংলাদেশ, তোমরা জানো যে আমরা সংখ্যায় কম, আমরা যদিও পশ্চিম পাকিস্তানের তুলনায় বাংলাদেশিদের পূর্ব পাকিস্তানিদের সংখ্যা আমরা বেশি ছিলাম, কিন্তু তারপরও খুব বেশি ছিলাম, এবং এত আমাদের বিশ্ব জনমত ছাড়া বা বিশ্বের সহযোগিতা ছাড়া এত বড় একটা আন্দোলনে বা এক মুক্তিযুদ্ধে জয়লাভ করা সম্ভব হবে না, বা নাও হতে পারে ভেবেই তখন এই মুজিবনগর সরকার গঠিত হয়েছিল, মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠনের লক্ষ্যে, যে বিশ্বের জনমত আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। আচ্ছা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তখন কি করা হলো, এই মুজিবনগর সরকার বা প্রবাসী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি নিয়োগ হলেন, রাষ্ট্রপতি করা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, এবং সৈয়দ নজরুল ইসলাম, সৈয়দ বানানটা একটু ভুল এসছে মেয়েরা, সৈয়দ বানানটা ঠিক করে নেবে, কিন্তু ঐকার হবে। সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি, যিনি বঙ্গবন্ধু যখন জেলে গেলেন, বঙ্গবন্ধুকে যখন গ্রেফতার করা হলো, বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তিনিই ছিলেন অস্থায়ী রাষ্ট্রপতি। অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব তিনি পালন করেছিলেন, সৈয়দ নজরুল ইসলাম, এবং তাজউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রী করে এই মুজিবনগর সরকার গঠিত হয়। ক্লিয়ার? তোমাদের প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, যে প্রবাসী বাংলাদেশ সরকার কেন গঠিত হয়েছিল, বা প্রবাসী বাংলাদেশ সরকার কাদের নিয়ে গঠিত হয়েছিল, খুবই ইম্পর্টেন্ট, কাদের নিয়ে গঠিত হয়েছিল আমরা বুঝতে পারছি। প্রবাসী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, যিনি বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন, এবং প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন তাজউদ্দিন আহমদ। আরো বড় ক্লাসে গেলে তোমরা হয়তো এই মুজিবনগর সম্পর্কে 19 যখন যাবে, তখন তোমরা আরো অনেক অনেক বেশি জানতে পারবে। আচ্ছা, তাহলে এতটুকু তোমাদের ক্লিয়ার মেয়েরা? তখন এই যে যুদ্ধ চলাকালীন সময়ে, যেহেতু বিশ্ব জনমত আমাদের আদায় লক্ষ্যে আমরা মুজিবনগর সরকার গঠিত হয়েছিল, হ্যাঁ,
তখন এই ভারত সোভিয়েত ইউনিয়ন সহ অনেক দেশ সহযোগিতা প্রদান করে। তখন বাংলাদেশকে ভারত, সোভিয়েত ইউনিয়ন সহ অনেক দেশ সহযোগিতা প্রদান করে। এবং তোমরা জানো, জেনে রাখো যে তখন প্রায় 1 কোটি বাঙালি বাঙালিকে বা শরণার্থী, বাঙালিরা যারা শরণার্থী ছিল, যাদের ঘর বাড়ি ছিল না, খাদ্য ছিল না, বস্ত্র ছিল না, তখন এই 1 কোটি বাঙালিকে ভারত আশ্রয় দিয়েছিলেন এবং এই শরণার্থীদের খাদ্য, বস্ত্র এবং বিভিন্ন রকমের চিকিৎসা ব্যবস্থা তারা করেছিলেন। এই যে এত বড় কাজ করে, এত বড় সহযোগিতা তারা আমাদের প্রদান করেছিলেন এবং বিভিন্নভাবে আরো সহযোগিতা প্রদান করেছিলেন তারা। পঞ্চম শ্রেণীতে তোমরা পড়েছো, আমাদের মিত্রবাহিনী গঠন হয়েছিল, তাই না? ভারতের সাথে, ভারতের থেকে অনেক সেনাবাহিনী বা সামরিক বাহিনীকে ভারত আমাদের জন্য প্রেরণ করেছিলেন, আমাদের মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন। হ্যাঁ, এইভাবে ভারত আমাদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছিলেন। তাহলে তোমরা এতটুকু মেয়েরা বুঝতে পেরেছো, এইটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছো। আরো বিভিন্ন দেশও আমাদের সাহায্য সহযোগিতা করেছিলেন বিভিন্নভাবে। এছাড়া মুক্তিযুদ্ধের সময়ে তোমরা জানো, যেটা আমি বললাম, যে অর্থ আদায়ের জন্য, অর্থনৈতিক ক্ষেত্রে বা আমাদেরকে আর্থিকভাবে সাহায্য প্রদানের জন্য বিভিন্ন দেশ সহযোগিতা করেছিলেন। আচ্ছা, তারপরে আমাদের জন্য আরেকটু আছে। আচ্ছা, 1 কোটিরও বেশি মানুষ তখন কি হয়েছিল, এটা তোমাদের আগেই বলেছি, ভারতে আশ্রয় নিয়েছিল এবং খাদ্য, বস্ত্র, চিকিৎসা সেবা ভারত দিয়েছিলেন। আচ্ছা, পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞে, এই হত্যাযজ্ঞে প্রায় 30 লক্ষ বাঙালি শহীদ হয়েছিল, প্রায় 30 লক্ষ বাঙালি শহীদ হয়েছিল। তাহলে আমি লিখেছিলাম, দেখো, প্রায় 30 লক্ষ বাঙালির রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে 16 ডিসেম্বর 93,000 পাকিস্তানি সৈন্যের আত্মসমর্পণের মাধ্যমে আমরা বিজয় অর্জন করি। তাহলে এই বিজয় অর্জনের জন্য আমাদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, আমাদেরকে অনেক রক্ত দিতে হয়েছে, আমাদেরকে অনেক কিছু হারাতে হয়েছে, অনেক কিছুই হারাতে হয়েছে। তারপরেও আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি যেটা, আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি। আজকে আমরা স্বাধীন দেশের নাগরিক, আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি, স্বাধীনভাবে কথা বলতে পারছি, স্বাধীনভাবে আমাদের সবকিছুই আমরা স্বাধীনতার স্বাদ উপভোগ করতে পারছি। আজকে এখনো আমরা যদি স্বাধীনতা লাভ করতে না পারতাম, মুক্তিযুদ্ধ না হতো, তাহলে আমরা কিন্তু এখনো পাকিস্তানের অধীন হয়ে থাকতাম। তোমরা এখন সরকারি স্কুলে হয়তো পড়ার সুযোগ পেতে না। তোমরা এই বাংলাদেশে যে এত শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, এত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি হয়েছে, সেগুলো হয়তো বাংলাদেশে হতো না। ভালো ভালো যোগ্য শিক্ষার্থীরা ভালো ভালো জায়গায় সুযোগ পেত না পড়াশোনার, কিংবা যোগ্যতা অনুযায়ী কোনো চাকরি ক্ষেত্রেও বাঙালিরা স্থান করে নিতে পারতো না, বাঙালিদের সুযোগ দেয়া হতো না। এই সবকিছুই হয়েছে শুধুমাত্র আজকে আমরা স্বাধীন বলে, স্বাধীন দেশের নাগরিক বলে, বাংলাদেশ নামক একটি স্বাধীন দেশের নাগরিক বলে আমরা বলে। আচ্ছা, তারপরে বিশ্ব মানচিত্রে এই 16 ডিসেম্বর যখন বাংলাদেশ বিজয় লাভ করলো, স্বাধীনতা অর্জন করলাম আমরা, তখন বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামক একটি দেশের অভ্যুদয় ঘটলো। বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামক একটি দেশের অভ্যুদয় ঘটলো। তাহলে মেয়েরা, তোমরা কি এতটুকু বুঝতে পেরেছো? পাকিস্তানি হানাদার বাহিনীর হত্যাযজ্ঞ ও আমাদের বিজয়। হত্যাযজ্ঞ তারা কিভাবে করলো? সেই 1971 সালের 25শে মার্চ গভীর রাতে থেকে তাদের শুরু হলো হত্যাযজ্ঞ। দীর্ঘ 9 মাস, তোমরা জানো, মার্চ থেকে ডিসেম্বর, দীর্ঘ 9 মাস এই মুক্তিযুদ্ধ হয়েছিল। দীর্ঘ 9 মাসের অনেক রক্তের বিনিময়ে, অনেক আত্মত্যাগের ফলে, অনেক ত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীন দেশের নাগরিক। তাই আমরা সবাই তাদের প্রতি, যারা শহীদ হয়েছেন, আমরা সবাই তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি, শ্রদ্ধা জ্ঞাপন করি, শ্রদ্ধা নিবেদন এখনো করছি, তাই না? আচ্ছা, তাহলে এই হলো পাকিস্তানি হানাদার বাহিনীর হত্যাযজ্ঞ ও আমাদের বিজয়। তাহলে মেয়ে, আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে তোমরা এই পার্ট 1 ও 2 আমাদের ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ। আমরা শুরু থেকে কি কি পড়লাম? মুক্তিযুদ্ধ কি, তাই না? মুক্তিযুদ্ধ কি, মুক্তিযুদ্ধের পটভূমি অর্থাৎ মুক্তিযুদ্ধের ইতিহাস, কি কারণে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল, কেন বাঙালিরা একতাবদ্ধ হয়েছিল, কেন জাতীয় ঐক্য মাধ্যমে আমরা কিভাবে স্বাধীনতা অর্জন করলাম, কিভাবে আমরা বিজয় লাভ করলাম, কিভাবে আমরা
কিভাবে পাকিস্তানের আমাদের উপর অতর্কিত হামলা চালিয়েছিল, কিভাবে সেখান থেকে আমাদের স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিভাবে স্বাধীনতার ঘোষণা দিলেন, কখন দিলেন 1971 সালের কখন বলো 26শে মার্চে প্রথম প্রহরে তিনি কি করলেন, স্বাধীনতার ঘোষণা দিলেন। তার ঘোষণার পরিপ্রেক্ষিতে কিভাবে সবাই আন্দোলনে ঝাঁপিয়ে পড়লো, যে যার হাতে যা ছিল তাই নিয়ে সবাই ঝাঁপিয়ে পড়েছিল। এর ফলে আস্তে আস্তে এই 9 মাস, দীর্ঘ 9 মাস, এই 9 মাসের মধ্যে আরো অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে আমাদের। 10 থেকে 14ই ডিসেম্বর তোমরা জানো যে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করি আমরা 14ই ডিসেম্বর। তখন বাংলাদেশকে তারা মেধাশূন্য করার জন্য কেউ উঠে পড়ে লেগেছিল। বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য তারা অনেক চিকিৎসক, একটা নীল নকশা তৈরি করেছিল, সেখানে তারা অনেক চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, শিক্ষক অনেককেই তারা হত্যা করেছিল যাতে বাংলাদেশ কোনোভাবেই উঠে দাঁড়াতে না পারে। বাংলাদেশকে মেধাশূন্য করতে চেয়েছিল, এই কারণে তারা। এই এত ত্যাগের বিনিময়ে যে আমরা বাংলাদেশ পেয়েছি, তাহলে তোমরা এগুলো সব আশা করি তোমরা সবাই লিখতে পারবে। সময় স্বল্পতার কারণে তোমাদের সাথে অনেক কিছুই হয়তো আমি ফেলে চলে গেছে, অনেক কিছু হয়তো আলোচনা করতে পারিনি, সেই জন্য আমি দুঃখিত। যেহেতু আমাদের 30 মিনিট মাত্র সময় দেওয়া হয়েছে মেয়েরা, তারপর আমি আশা করবো তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তারপরে তাহলে চলো আমরা চলে যাই। আজকে তোমাদের কিছু একটা বাড়ির কাজ দিচ্ছি, বাড়ির কাজটা আশা করি তোমরা বাসায় খাতা তৈরি করবে, প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমরা খাতা তৈরি করবে এবং ডেট ওয়াইজ তারিখ লিখে তোমরা প্রত্যেকটা বাড়ির কাজ করে রাখবে, এবং ইনশাআল্লাহ যখন স্কুল খুলবে এগুলো আমি চেক করে দেবো, তোমাদের চেক দেখার চেষ্টা করব, লিখে দেবো। আজকের বাড়ির কাজ হচ্ছে 1971 সালের 7ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর কালজয়ী বক্তব্য বাঙালিকে স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত করে, ব্যাখ্যা করো। বুঝতে পেরেছো মেয়েরা? তোমরা একটু মাথা খাটিয়ে, এটা একটু উচ্চতর দক্ষতা প্রশ্ন, একটু মাথা খাটিয়ে একটু সুন্দর করে লেখার চেষ্টা করবে, আশা করি তোমরা পারবে সবাই। তাহলে আজকে এ পর্যন্তই, ভালো থাকবে, সুস্থ থাকবে, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।